নমস্কার, গল্পের কোলাহলের ৪৮ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকে তোমাদের সকলের জন্য রয়েছে দুটি ঘটনা যেটা এসেছে আমাদের মেলে। গল্পের কোলাহল কোনোদিনও বলে না যে আমাদের ঘটনাগুলি সত্যি বলে মানতেই হবে, কারণ আমাদের টিম সেটা সত্যতা যাচাই করে না। আমাদের কাছে যারা ঘটনা পাঠায় সেটা তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা। তোমরা শ্রোতারা কিভাবে সেটা গ্রহণ করবে সেটা তোমাদের ব্যক্তিগত বিষয়। আমাদের গল্পের কোলাহলের কাজ হলো তোমাদের কাছে শুধু এই ঘটনাগুলো পৌঁছানো। তোমরাও পাঠাতে পারো নিজের জীবনের ঘটনা বা নিজের লেখা গল্প আমাদের মেল আইডি golperkolahol@gmail.com-এ। আর অবশ্যই একটু লাইক করে দিও। তোমাদের একটা ছোট্ট লাইক আমাদের চ্যানেলে আরও নতুন ঘটনা আনতে অনেক মোটিভেট করবে। চলি সরাসরি আজকের প্রথম ঘটনায়, যেটা পাঠিয়েছে ইশিকা হালদার আমাদের মেল আইডিতে। ইশিকা যেমনভাবে পাঠিয়েছে সেরকমটাই শোনাচ্ছি। দাদা, আমার নাম ইশিকা। তোমাদের চ্যানেলের গল্প শুনতে আমার বেশ ভালোই লাগে। সমস্ত ঘটনাগুলো শোনার পর আমিও ভাবলাম আমার যে অভিজ্ঞতাটা হয়েছিল সেটা লিখে পাঠাই। আমার অভিজ্ঞতাটা খুবই অদ্ভুত। সেদিন যা হয়েছিল আমি তোমায় পুরোটাই লিখে পাঠাচ্ছি। প্রথমে আমি নিজের সম্পর্কে কিছু কথা বলছি, কারণ সেটাও এই ঘটনার সাথেই জড়িত। আমি এখন কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি, আর আজ থেকে 2 বছর আগে অবধি আমি যে বিষয়টাকে ভয় পেতাম, আজ আমি সেই বিষয় নিয়েই অনার্স করছি। সেটা হলো ম্যাথামেটিক্স। আমি সায়েন্স নিয়ে কোনোদিনই পড়তে চাইনি, কিন্তু পড়াশোনায় ভালো বলে বাড়ির চাপে সায়েন্স নিয়ে পড়তে হলো। বাকি সাবজেক্টগুলোয় ভালো মার্কস তুলতে পারলেও অঙ্কে ভালো নাম্বার একদমই তুলতে পারতাম না। যখন আমি 11-এ পড়ি তখন আমার এক বন্ধুর মারফত আমি একজন স্যারের কাছে ভর্তি হই, নাম রাঘব হালদার। বন্ধুর কাছেই শুনেছিলাম যে উনি নাকি খুব ভালোভাবে অঙ্ক শেখান, আর যার যা ভয় বা দুর্বলতা আছে উনি সব ম্যাজিকের মতো ঠিক করে দিয়ে সবাইকে অঙ্কে দক্ষ বানিয়ে তোলেন। সব শুনে আমিও যাই, ভর্তি হই ওনার কাছে। সপ্তাহে 3 দিন করে ক্লাস হতো। আমি অঙ্কে মোটামুটি ছিলাম, কিন্তু আমি লক্ষ্য করলাম যে সত্যিই আমি আস্তে আস্তে অনেকই ভালো হতে শুরু করেছি। এরপর দেখতে দেখতে ক্লাস 12 হলো। তারপর সামনে এলো বোর্ড এক্সাম। তখন প্রচুর জোরদার প্রিপারেশন চলছে সব বিষয়। স্যারের নিয়ম ছিল পরীক্ষার ঠিক 1 সপ্তাহ আগে অবধি উনি শেষ পড়াবেন। তারপর ওই শেষ সপ্তাহটা বাড়িতে সবাই যে যার মতো করে পরীক্ষার জন্য তৈরি হবে। স্যার আমাদের কাছে খুব প্রিয় একজন মানুষ ছিল। আমাদের জন্য প্রচুর পরিশ্রম করতেন। প্রতি সপ্তাহে এক্সাম নেওয়া, পেপারস চেক করা, যার যা প্রবলেম হচ্ছে তাকে ধরে ধরে সেসব করানো। উনি কোনো কিছুতেই অধৈর্য হয়ে পড়তেন না। শেষ দিনে আমরা স্যারের থেকে আশীর্বাদ নিয়ে বাড়ি আসি। স্যার বলেন যে কারোর কোনো যদি সমস্যা হয় অবশ্যই ওনার কাছে যেন আমরা যাই। এরপর পরীক্ষার ঠিক 2 দিন আগে আমার একটা অঙ্ক নিয়ে খুব সমস্যা হচ্ছিল। কিছুতেই আমি অঙ্কটা মেলাতে পারছিলাম না, আর বুঝতেও পারছিলাম না। তখন আমি ভাবি স্যারের কাছে গিয়ে একবার দেখে আসি অঙ্কটা, কিন্তু ওনার বাড়িটা আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। অনেকটা সময় নষ্ট হবে, তাই ভাবলাম এর থেকে ওনার কাছে যাওয়ার আগে ওনাকে ফোন করে দেখি, যদি উনি ফোনেই বুঝিয়ে দিতে পারেন তাহলে আর যেতে হবে না। স্যারকে ফোন করা শুরু করলাম। সমানে ওনার ফোন নট রিচেবল বলে গেল। ভাবলাম হয়তো নেটওয়ার্কের প্রবলেম, তাই আর দেরি না করে স্যারের বাড়ি চলে যাই। রাঘব স্যারের বাড়িটা ছিল একটু নিরিবিলি জায়গায়। আমরা সকালে পড়তে যেতাম, রাতে যেন জায়গাটা বড্ড বেশি ফাঁকা লাগছিল সেদিন। হাঁটতে হাঁটতে পৌঁছাই স্যারের বাড়ির সামনে।
গেটটা খুলে ভেতরে ঢুকি। কলিং বেল বাজাই দুবার, কিন্তু কেউ দরজা খোলে না। দরজাটায় হাত দিতেই দরজাটা নিজে থেকেই খুলে যায়। আমি ভেতরে ঢুকি, দেখি চারিদিক ফাঁকা। এতবার যে কলিং বেল বাজালাম, স্যার বাড়িতে থাকলে দরজা খুলছিল না কেন? এই ভাবতে ভাবতে আমাদের পড়ার ঘরটার দিকে যেতেই পেছন থেকে স্যার ডেকে উঠল, আরে ইশিকা, তুমি এখন এসেছো কেন? আমি চমকে উঠে পেছনে তাকালাম, দেখি স্যার দাঁড়িয়ে। আমি জানতে চাই যে উনি কোথায় ছিলেন যে আমি কলিং বেল বাজানোর পরেও দরজা খুললেন না। উনি হেসে বললেন যে উনি বাথরুমে ছিলেন আর দরজা ভেজিয়ে রেখেছিলেন। স্যারকে আমার যে অঙ্কটা নিয়ে সমস্যা হচ্ছিল সেটা দেখাই। স্যার তখন আমার খাতায় অঙ্কটা সহজভাবে করে বুঝিয়ে দেন। সবটা বোঝানোর পর আমি বাড়ি আসার জন্য বেরোচ্ছি, মনে পড়ল যে যখন এসেছি স্যারকে একবার প্রণাম করে নিই। স্যারের পায়ে হাত দিতেই দেখি স্যারের পা প্রচণ্ড ঠান্ডা, কিন্তু আগের দিন এরমটা ছিল না। আমি মাথাটা তুলি। স্যার যখন আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন, আমি আবার অনুভব করি স্যারের হাতও কি ভীষণ ঠান্ডা। আমি আর কিছু বলিনি। স্যার আমায় আশীর্বাদ করে একটা পেন দেন। আমি সেটা নিয়ে স্যারকে বলি যে রেজাল্টের দিন আবার আসব। তখন উনি বলেন, দেখা যাক আর আসতে পারো কি না। কথাটা আমার কিরাম যেন একটা লাগলো। তারপর আমি বাড়ি ফিরে আসি। পরীক্ষা শুরু হয়। স্যারের দেওয়া পেনটা দিয়েই আমি সব পরীক্ষাগুলো দিই। পরীক্ষা সব ভালো হলো, আর সব থেকে বেশি ভালো হলো অঙ্ক। এরপর রেজাল্ট বেরোলো। আমি ঠিক করলাম যে সকল স্যার আর ম্যামদের সাথে একবার দেখা করে আসব। এর মাঝে আর কোচিংয়ের বন্ধুদের সাথে কথা হয়নি, সবার আলাদা আলাদা স্কুল। রেজাল্ট বেরোনোর দিন আমি আমারই এক বন্ধুকে ফোন করি। আমি আর ও মিলে যাই স্যারের বাড়ি। সেখানে গিয়ে দেখি গেটে তালা ঝুলছে। গেটের সামনে আমাদের দাঁড়িয়ে থাকতে দেখে পাশের বাড়ির একজন ভদ্রলোক আমাদের কাছে এসে বলেন যে রাঘব স্যার মারা গেছেন। স্যার একাই থাকতেন, তার পরিবার বলতে ছিল শুধু তার মা, কিন্তু সেও 3 বছর আগে মারা গিয়েছিলেন। তাই প্রতিবেশীরাই তার সৎকারের কাজ করেছেন। স্যার যে আমাদের পরীক্ষা শুরু হওয়ার 5 দিন আগেই মারা গেছেন, সেটা শুনেই আমার হাত পা কাঁপতে শুরু করলো। পাড়ার লোকেদের কাছে আমাদের ব্যাপারে কোনো ইনফরমেশন ছিল না বলে ওনারা কোনো স্টুডেন্টকেই কিছু জানাতে পারেনি। আমার এরকম শরীর খারাপ করতে দেখে যখন আমার বন্ধু জিজ্ঞাসা করে যে আমার কি হয়েছে, আমি বলি যে পরীক্ষা শুরু হওয়ার 2 দিন আগে আমি স্যারের কাছে এসেছিলাম। তার সাথে দেখা হয়েছিল আমার। ও কিছুতেই বিশ্বাস করতে চায়নি, বলছিল আমার মনের ভুল। আমি ওকে আমার বাড়ি নিয়ে এসে আমার খাতাটা খুলে দেখাই, স্যারের করা শেষ অঙ্ক, আর দেখাই সেই পেন যেটা ওনার দেওয়া শেষ উপহার। এরপর আমি ঠিক করি যে ওনার পড়ানোর বিষয়টি নিয়েই আমি বাকি পড়াশোনাটা করব। একটা জিনিস কি জানো দাদা, আজও ওই স্যারের দেওয়া পেনটা আমি ব্যবহার করি। লোকে বলে মারা যাওয়ার পরে যে আসে সে ভূত বা অপদেবতা হয়ে আসে, খুব খারাপ কিছু ঘটাতে চায় তারা, কিন্তু আমি মনে করি সবাই খারাপ চায় না। রাঘব স্যার তার স্টুডেন্টদের খুব ভালোবাসতেন, আর তিনি ভালোবাসতেন পড়াতে। তাই যখন আমার সমস্যা হয়েছিল উনি ওনার শেষ দায়িত্ব পালন করে গিয়েছিলেন, আর এর সাথেই আমায় শেষ আশীর্বাদটুকু করে গিয়েছিলেন। প্রথম ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ঘটনা ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে একটু ভালোবাসা দিও। বেশি দেরি না করে চলি আজকে দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছে অর্পণ মণ্ডল।
আমাদের মেলে অর্পণ যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমটাই তোমাদের শোনাচ্ছি। দাদা, আমি অর্পণ। আজ তোমায় আমার জীবনের একটা বড় ঘটনার কথা লিখে পাঠাচ্ছি। আমি শুনি যে অনেকেই তোমায় তাদের সাথে ঘটে যাওয়া অভিজ্ঞতার সম্পর্কে বলে, তাই আমি আজ বলছি। যদি ভালো লাগে শুনিও তোমার চ্যানেলে। ছোটবেলা থেকে আমি মানুষ হয়েছি এক গ্রামে। গ্রামের নামটা গোপন রাখছি। কলেজ শেষ করার পর চাকরির অনেকগুলো ইন্টারভিউ দিয়ে শেষে একটা চাকরি পেয়েই কলকাতায় আমার প্রথম আসা। এখন শুনি সেই জায়গায় নাকি অনেকই পরিবর্তন ঘটেছে, কিন্তু আমি যে ঘটনাটা আজ তোমায় বলছি সেই ঘটনার পর থেকে আমি আর ওখানে যাইনি। প্রথমে কলকাতায় আমি একাই আসি, তারপর 5 বছর হলো যে আমি আমার বাবা মাকেও এখানে সাথে নিয়ে চলে এসেছি। গ্রামের বাড়ি বন্ধই পড়ে রয়েছে। গ্রামের স্কুলের এক মাস্টার মশাই ছিলেন, নাম হরিনাথ বন্দ্যোপাধ্যায়। আমরা তাকে বাড়ুজ্জে স্যার বলেই ডাকতাম। আমরা গ্রামের যত ছাত্রছাত্রী ছিলাম সবাই ওনার কাছেই ছোট থেকে পড়ে মানুষ হয়েছি। উনি খুব ভালো মনের মানুষ ছিলেন। আমি ছোটবেলা থেকে কলেজ জীবন অবধি ওনার কাছেই পড়াশোনা শিখে মানুষ হয়েছি। উনি আমায় ভীষণ স্নেহ করতেন। ওনার অনেক প্রিয় ছাত্রদের মধ্যে আমি ছিলাম একজন। আমি চাকরি পেয়েছি প্রায় 7 বছর হয়ে গেছে। যে বছর বাবা মাদের নিয়ে এসেছিলাম তারপর থেকেই আর গ্রামের বাড়িতে সেরকম যাওয়া হয়ে ওঠে না। তার ঠিক 2 বছর পর আমার বাবাই আমায় একদিন বলে যে বাড়িটা তো বন্ধই পড়ে রয়েছে, আমি যেন সময় করে একবার গিয়ে বাড়িটা দেখে আসি। আর আমি যে এত ভালো চাকরি পেয়েছি সেই খবরটাও যেন এইবারে গিয়ে একবার হরিনাথ মাস্টারকে দিয়ে আসি। উনি তাহলে ওটা শুনে খুব খুশি হবেন। একটা শনিবার আমি ছুটি করে যাই গ্রামের বাড়িতে। সেখানে পৌঁছতে রাত 9টা মতন বেজে যায়। বাসস্ট্যান্ড থেকে আমার বাড়িটা একটু ভেতরের দিকে ছিল। একটা টোটো ধরি। কলকাতার মতো জমজমাট জায়গায় থাকতে থাকতে এমন অভ্যেস হয়ে গেছিল যে নিজের বাড়ির জায়গাটাকে তখন যেন এক অজানা গ্রাম মনে হচ্ছিল। রাত 9টা বাজতেই রাস্তা পুরো ফাঁকা। এদিকে আমি ছোটবেলা থেকে এই পরিবেশে মানুষ। এখন মনে হয় যে দুটো জায়গার মধ্যে কতটা পার্থক্য রয়েছে। টোটোর মধ্যে বসেই ভাবছি এসব। টোটো চলছিল তখন অন্ধকার রাস্তা দিয়ে। বাড়ির সামনে আসতেই টোটো থেকে নেমে আমি ভাড়া দিয়ে দরজাটা খুলতে যাই। হঠাৎ মনে পড়ে যে রাতে আমি কি খাবো। ভাবলাম বাজারের দিকে যাই একবার। ওখানে খাবারের দোকান হয়তো খোলা থাকতেও পারে, যদি রুটি তরকারি কিছু একটা পেয়ে যাই। আর ঘরের তালাটা না খুলেই এগোই বাজারের দিকে। বাজারে গিয়েও দেখি অর্ধেক সব বন্ধ হয়ে গেছে। যে দোকানটা খোলা রয়েছে সেখানে দেখলাম রুটি শেষ। রাস্তা তখন পুরোই ফাঁকা, কোথাওই আর কিছু নেই। সারা রাতটা মনে হয় খিদে চেপেই কাটাতে হবে। এসব ভাবতে ভাবতে যখন বাড়ির দিকে হাঁটছি ঠিক তখনই, কিরে অর্পণ নাকি? আমি শুনে পেছনে তাকালাম। দেখলাম ফাঁকা রাস্তায় হরিনাথ মাস্টার দাঁড়িয়ে রয়েছে, আমার দিকে তাকিয়ে হাসছেন। তারপর আবার বলে উঠলেন, এতদিন পর এই গ্রামের কথা মনে পড়ল? আমি বলি যে আমার কাজের চাপের জন্য আর আসাই হয় না। আর এও বলি যে এবারে এসেছি শুধু ওনার সাথেই দেখা করতে, কিন্তু এত রাত হয়ে গেছে বলে আর যাইনি, এখন কাল সকালে যেতাম। মাস্টার মশাই তখন খুব অদ্ভুতভাবে হেসে বললেন, না না, এখনো অত রাত হয়নি। তুমি যেহেতু খাবার পাওনি, তুমি চলো আজ আমার বাড়িতেই। সেখানে আজ রাতটা কাটিয়ে পরের দিন এসে তোমার বাড়িটা দেখাশোনা করে না হয় ফিরে যেও। কথাটা শুনে আমার মন্দ লাগে না, তবে আমি ভাবি যে উনি কি করে জানলেন যে আমি খাবার কিনতে পারিনি? আমি তো ওনাকে কিছু বলিনি। আর এত রাতে উনি ফাঁকা রাস্তায় কি করছেন সেটাও ভাবাচ্ছিল আমাকে।
কিন্তু আমি যদি না যাই তাহলে রাতে না খেয়েই থাকতে হবে, আর সারা রাত বাড়িতে একা থাকার থেকে মাস্টারমশাইয়ের সাথে গল্প করে রাতটা কাটিয়ে দেব, এই ভেবে রাজি হয়ে যাই। মাস্টারমশাইও বলেন যে রাতে বসে আমার কাজের গল্প সব শুনবেন উনি। দুজনে মিলে এগিয়ে যাই মাস্টারমশাইয়ের বাড়ির দিকে। রাস্তায় হাঁটতে হাঁটতে একবার বাড়িতে ফোন করে সব জানিয়ে দিই, আর রাতে যে মাস্টারমশাইয়ের বাড়িতে থাকবো সেটাও বলে দিই। ওরাও নিশ্চিন্ত হয়। মাস্টারমশাইয়ের বাড়ির পাশে একটা মিষ্টির দোকান ছিল। ওনাকে বাড়ির দিকে এগিয়ে যেতে বলে আমি মিষ্টির দোকানে ঢুকি। এত বছর পর এসেছি, তাই একটু মিষ্টি মাস্টারমশাইয়ের জন্য নিয়ে যাব ভাবলাম। মিষ্টিটা নিয়ে বাড়িতে ঢুকতে যাব, দেখি বাড়ির সামনে কত আগাছা ঝোপঝাড়ে ভর্তি। দেখে মনে হচ্ছিল যেন বাড়িটা বহুদিন বন্ধ পড়ে রয়েছে। ঢুকতেও যেন কিরম লাগছিল শরীরটা। চারিদিকটা যেন বড্ড বেশি অন্ধকার আর নিস্তব্ধ মনে হচ্ছিল। ঠিক সেই সময় আবার মাস্টারমশাইয়ের গলা শুনতে পাই। উনি আমায় ভেতরে যেতে বলছেন। আর কিছু না ভেবে আমিও এগিয়ে যাই, ঢুকি বাড়ির ভেতরে। সেখানে ঢুকে আমার আবার সব স্বাভাবিকই লাগে। ঠিক আগে যেরম ছিল এখনো তাই আছে, কোনো পরিবর্তনই ঘটেনি। আমি ওনার হাতে মিষ্টির বাক্সটা দিয়ে প্রণাম করতে যাই। উনি ছিটকে পেছনে সরে যান, তারপর আমাকে ধমক দিয়ে বলে, এসব কি করছো? এসব করতে হবে না, যাও যাও, ব্যাগ ট্যাগ রেখে হাত মুখ ধুয়ে এসো। আমি আর কথা বাড়াই না। ব্যাগ রেখে হাত মুখ ধুয়ে দালানে আসি। এসে দেখি উনি সব খাবার সাজিয়ে রেখেছেন। খুব খিদেও পেয়েছিল আমার। আমি পেট ভর্তি করে খাই। খেয়াল করি মাস্টারমশাই আমার পাশে বসে আমার দেওয়া মিষ্টিগুলো খাচ্ছেন। উনি মিষ্টি খেতে খুব ভালোবাসেন, সেটা আমি জানি, কিন্তু কিরম বিচ্ছিরিভাবে মিষ্টিগুলো খাচ্ছিলেন। সারা মুখ থেকে গড়াচ্ছিল মিষ্টির রস। যত তাড়াতাড়ি পারছিলেন যেন মুখের ভেতর মিষ্টিগুলো চেপে চেপে ঢোকাচ্ছিলেন, যেন কতদিন কিছু খাননি। সব বিষয়গুলোই পরপর যেন কিরম একটা অদ্ভুত লাগছিল আমার। এরপর আবার উনি মুখ ধুয়ে ভালো করে আমার পাশে এসে বসেন। তখন উনি আমার কাজের সম্পর্কে জানতে চান, আর আমিও কাজের ব্যাপারে সব কথা বলি ওনাকে। কথা বলতে বলতে অনেক রাত হয়ে যায়। উনি বলেন আমায় একটু ঘুমিয়ে নিতে, আর বলেন যে সকালে আর ওনার সাথে দেখা হবে না আমার। উনি নাকি সকালে থাকেন না, রাতে আসেন। আবার পরে কোনোদিন যদি আসি আমি রাতে দেখা পাবো ওনার। আমায় আশীর্বাদ করে চলে গেলেন। ব্যাপারটা কিরম অদ্ভুত লাগছিল আমার। তারপর ভাবলাম হয়তো সকালে উনি কোনো কাজে বেরোন। আর বেশি না ভেবে আমি ঘুমোতে চলে যাই। পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠি, মাস্টারমশাইকে অনেকবার ডাকি। দেখি সত্যিই সারা বাড়িতে উনি কোথাও নেই। ব্যাগ গুছিয়ে আমি যখন ঘরটা থেকে বেরোতে যাই, একটা জিনিস দেখে ব্যাগটা আমার হাত থেকে নিচে পড়ে যায়। যে দালানে রাতের বেলায় বসে আমরা খাচ্ছিলাম, সেই দালানের দেওয়ালে বাড়ুজ্জে মাস্টারমশাইয়ের একটা বড় ছবি, আর তাতে মালা ঝোলানো। আমি বুঝে উঠতে পারি না যে কি হচ্ছে আমার সাথে। দালানের পাশে দেখি সেই মিষ্টির বাক্সটা খালি পড়ে রয়েছে, আর তাতে কোনো মিষ্টি নেই। তখন আমার মনে হয় কাল রাতে যা ঘটেছে সেটা সত্যি, আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে আমি বাড়িটা থেকে বেরিয়ে আসি। আমায় মোটামুটি ওখানে সব লোকই চিনত। ওই বাড়ি থেকে আমায় বেরিয়ে আসতে দেখে রাস্তার লোকেরা থমকে দাঁড়িয়ে পড়ে আর জানতে চায় আমি ওই বাড়িতে কি করছি। আমি আগের দিন রাত্রিরে মাস্টারমশাইয়ের কথা সব বলি ওনাদের। ওনারা বলেন যে 2 মাস আগে মাস্টারমশাই মারা গিয়েছেন হার্ট অ্যাটাক করে। এখন শুধু ওনার রাখা কাজের মেয়েটি ওই রোজ বাড়িতে যায়, বাড়ির ভেতরটা পরিষ্কার করে, আবার সব বন্ধ করে চলে যায়।
আর প্রতি সপ্তাহে হরিনাথ মাস্টারের ছবিতে একটি নতুন মালা ঝুলিয়ে আসে। গ্রামের লোকেরা মাঝে মাঝেই দেখেছে রাতের বেলায় ওই বাড়ির ভেতরে আলো জ্বলতে, কিন্তু কাউকে দেখতে পায়নি ওরা। আমি সব শুনে সঙ্গে সঙ্গে বাস স্ট্যান্ডে এসে বাস ধরে বাড়ি ফিরে আসি। তারপর বাবা মাকেও সব জানাই। আজও আমি বাবা মাকে যেতে দিইনি ওই গ্রামে, আমিও আর যাইনি। আমার ভয় লেগেছিল সেদিনে। আমি জানি না তোমরা বিশ্বাস করবে কি না এই ঘটনাটা, তবে আমার সাথে যেহেতু ঘটেছিল আমি মানি এটা সত্যিই ঘটেছিল আমার সাথে। উনি আমাকে খুবই ভালোবাসতেন বলেই আমার সাথে হয়তো শেষ দেখা করে গিয়েছিলেন। বাবারে, এটা তো একটা কাকতালীয় ব্যাপার। আজকের দুটো ঘটনাই শিক্ষক নিয়ে, ভেরি স্ট্রেঞ্জ। এরকম একটা সত্য ঘটনা আমার সাথেও ঘটেছিল, তবে সেটা আজকে আর বলছি না, অন্য কোনো একটা এপিসোডে না হয় তোমাদের বলবো, অনেক বড় হয়ে যাবে না হলে এপিসোডটা। যাই হোক, অর্পণ আর ঈশিকা অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে ঘটনা পাঠানোর জন্য। শ্রোতারা জানাও তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাগুলো, আর কোন ঘটনাটি বেশি ভালো লাগলো। আমার তো দুটোই ভালো লেগেছে, তোমরা জানাও তোমাদের কোনটা লাগলো। ঘটনা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে ভালোবাসা দিও, এটা অনেক হেল্প করবে আমাদের চ্যানেলকে গ্রো করতে, অনেক মোটিভেটও করবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।